আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো। জি জি, আমি একটা কোশ্চেন ছিল, হোয়াট ইজ মার্কআপ, হোয়াট ইজ মার্জিন? আরে এটা একটা কথাই বললে হয়, কি এটা? মার্কআপ কিসের উপরে হয়, মার্জিন কিসের উপরে হয়? হুম। মার্জিন হয় সেলসের উপরে। আর মার্কআপ হয় কস্টের উপরে, তাই তো? ওকে, ঠিক আছে। হুম, দেখেন ট্রান্সফার প্রাইস কি? দিস ওয়ান। হ্যালো। স্যার আপনাকে একটু ডিস্টার্ব করতাম, জি জি, মার্কআপ আর মার্জিনের ব্যাপারে একটু বললে ভালো হতো স্যার। ওকে। আমরা প্রাইস ডিটারমিনেশন তো পড়েছি নাকি? জি স্যার। দেখেন আমি 4টা কেস দিয়েছি। দেখেন, 4টা সিচুয়েশন। মার্কআপ হচ্ছে যদি কস্ট প্রাইজের উপরে আমরা প্রফিটের পার্সেন্টেজ চার্জ করি, সেক্ষেত্রে এটাকে বলি মার্কআপ। আর যদি আমরা সেলস প্রাইজের উপর আপনার প্রফিট ডিটারমাইন করি, সেটাকে বলা হচ্ছে কি, মার্জিন। সো এখানে দেখেন কেস ওয়ানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের সেলস প্রাইস 100 টাকা, মার্জিন 20%, কস্ট প্রাইস কত, মার্কআপ কত, বলেন তো? তাহলে প্রথমে প্রফিট কত, প্রফিট আর মার্জিন ইকুয়াল টু কত, কত হবে? হ্যালো, 20 টাকা। তার মানে এই 100 টাকার উপরে 20 টাকা ইন্টু 0.2, 20%। তাহলে কস্ট প্রাইস কত? 80 বুঝি নাই। 80 টাকা সেলস মাইনাস কস্ট মার্জিন প্রফিট আর মার্জিন। সো সেলস কত? 100 minus 20 80 20 equal to 80। তাহলে মার্কআপ পার্সেন্টেজ কত? মার্কআপ কত? 80%। প্রফিট ডিভাইডেড বাই 80% কস্ট প্রাইস।
তো প্রফিট কত? প্রফিট হলো 20 টাকা ডিভাইডেড বাই কস্ট প্রাইস হলো কত? 80 টাকা ইনটু 100, তাই তো? তো পার্সেন্টেজ কত? 25%। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। সো এখন আসেন এখানে বলেন তাহলে কেস 2 তে আমাদের কস্ট প্রাইস হলো 100, মার্কআপ হচ্ছে 20%, সেলস প্রাইস কত, মার্জিন কত বলুন? মার্কআপ কত? Markup 20%. 20. 20। তাহলে সেলস প্রাইস কত? 80. 120. Oh no, sorry, 120. কস্ট প্রাইস প্লাস হচ্ছে প্রফিট, হ্যাঁ, প্রফিট অর মার্কআপ অর মার্জিন যাই দেওয়া থাকবে, তাই তো? জি স্যার। ইকুয়াল টু কস্ট প্রাইস হলো 100 নাকি প্লাস সেলস প্রাইস হলো 20, প্রফিট হলো 20, এই 120 টাকা। সো এখন আসেন মার্জিন কত? মার্জিন কত? মার্জিন কত? বলেন, এতক্ষণ লাগে? স্যার 20 ডিভাইডেড বাই 120। 20 ডিভাইডেড বাই 120, By 120. সো 16.67%, তাই তো? জি স্যার। এখন আসেন কেস 3। কেস 3 তে কস্ট প্রাইস 100, মার্জিন 20, সো মার্জিন পার্সেন্টেজ কত বলেন? মার্জিন ইকুয়াল টু হোয়াট? Margin 25. মার্জিন অর প্রফিট, হ্যাঁ, ইকুয়াল টু হোয়াট? Profit. কত আসলো? Sir, 25. আমরা জানি না এখনো, তাই না? কারণ এখানে আমরা জানি সবসময় মার্জিন হয় সেলস প্রাইসের উপরে, বাট এখানে দেওয়া আছে কি Cost price. কস্ট প্রাইস। সো আমরা কি 100 এর উপরে কি 20% করতে পারবো? পারবো না। না তো স্যার। এখন যদি আমরা বের করতে চাই, প্রথমে সেলস প্রাইস আমরা বের করে নিই, কারণ মার্জিন হয় সেলস প্রাইসের উপরে। সো আমরা যদি সেলস প্রাইসটা বের করে নিতে পারি, তাহলে আমরা কি মার্জিন চার্জ করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে সেলস প্রাইস তো দেওয়া নাই, সো সেলস প্রাইস আমাদের বের করতে হবে। সো যখন এরকম কোন সিনারিও দেওয়া থাকবে যে কস্ট প্রাইস দেওয়া আছে বাট প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে মার্জিন, সেক্ষেত্রে যেটা দেওয়া থাকবে মানে দেওয়া আছে কি মার্জিন দেওয়া আছে, আমরা জানি মার্জিন কিসের উপরে হয়? Sales price. সেলস প্রাইসের উপরে। Sales তো price. ওই সেলস প্রাইসটাকে ধরে নিব আমরা 100, ক্লিয়ার? সো এই সিচুয়েশনে আমাদের সেলস প্রাইস কত? সেলস প্রাইস কত? 100। সো আমাদের কস্ট প্রাইস কত? 100. কস্ট প্রাইস কত? এই ইকুয়েশনের উপর বেসিস করে কস্ট প্রাইস কত? 100. নো, 100 মাইনাস 20, এই এই ইকুয়েশনের উপর বেসিস করে, ঠিক আছে? যে আমরা ধরেন এটা নাই, এটা ধরেন নাই, 80. সো আমাদের 80। মার্জিন যদি 20% হয়, তাহলে সেলস প্রাইস 100, তাহলে আমাদের কস্ট প্রাইস কত? 100 মাইনাস 80, 80. ঠিক আছে? 100 মাইনাস 20 ইকুয়াল টু 80। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমাদের যখন কস্ট প্রাইস 100 হবে তখন সেলস প্রাইস কত? যখন কস্ট প্রাইস 80 তখন সেলস প্রাইস কত? 100। যখন কস্ট প্রাইস 100 তখন সেলস প্রাইস কত? আবার লিখি ইকুয়েশনটা, কস্ট প্রাইস যখন 100, 80, সেলস প্রাইস তখন 100। কস্ট প্রাইস যখন 1, সেলস প্রাইস তখন কত?
125 টাকা। 125 টাকা হবে স্যার। 100 ডিভাইডেড কি 80, তাই তো? কস্ট প্রাইস যখন 100 টাকা হবে যেটা দেওয়া আছে, তাহলে সেলস প্রাইস কত? তাহলে সেলস প্রাইস কত? স্যার 125 টাকা। ইনটু হচ্ছে 100, সরি। সো কত আসলো? 100 ভাগ 80 ইনটু 100, 125 টাকা। ঠিক আছে, সো আমাদের কস্ট প্রাইস কত? 125 টাকা। সো আমাদের সেলস প্রাইস আমরা পেয়ে গেলাম। সো সেলস প্রাইস কত? সেলস প্রাইস একশো 25। সো আমাদের এখানে কি বের করতে বলছিল? মার্কআপ। মার্কআপ পার্সেন্টেজ কত বলেন? সরি, মার্কআপ কত? মার্কআপ কত? 25 মার্কআপ হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কত? 100 প্রফিট ডিভাইডেড বাই 100। তাহলে প্রফিট কত? 25 ডিভাইডেড বাই 25% হচ্ছে মার্কআপ। আমরা কে কে বুঝেছি আর কে কে বুঝি নাই? কেউ না বুঝলে বলেন, এটা কিভাবে বের করেছি আমরা? আমরা কিভাবে বের করেছি সবাই কি বুঝেছি কিনা? জি স্যার। বুঝছি স্যার। সবাই সবাই বুঝেছি? যদি কেউ না বুঝে থাকেন রেসপন্ড করেন। ফিডব্যাক দেন। কেউ না বুঝলে বলেন। সো ইকুয়েশন 4, কেস নাম্বার 4 বলেন। আপনারা করেন এটা, আমি বলবো না কিভাবে, বলেন, যেহেতু সবাই বুঝেছেন। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কত বলেন? কস্ট প্রাইস ইকুয়াল টু কত? স্যার 83.33। 83.33। স্যার আমি তো ডাইরেক্ট ইকুয়েশন করে ফেলছি, তাই না? আপনি ডাইরেক্ট অঙ্ক করে ফেলছেন। মার্কআপ যদি 20% হয়, মার্কআপ যদি 20% হয়, তাহলে কি আমরা 100 টাকা ধরবো? সেলস প্রাইস, কস্ট প্রাইস। কস্ট প্রাইস কস্ট প্রাইস আমরা 100 টাকা ধরবো। যেমন আগের বার আমরা কি মার্জিন যেহেতু 20%, সো আমরা সেলস প্রাইস 100 টাকা ধরেছিলাম। আর এখন ধরবো কি আমরা? মার্কআপ যেহেতু, সো আমরা কস্ট প্রাইস 100 টাকা ধরবো। ক্লিয়ার? লেট জি স্যার। কি cost price equal to কি 100, so sales price কত? sales price equal to কত? so markup কত? markup কত? 20 টাকা স্যার। এই 100 ইনটু হচ্ছে কি এই 20%, so sales price কত? 120 টাকা। কত মানে? cost price 120 প্লাস হচ্ছে মার্কআপ ইকুয়াল টু 100 প্লাস 20 ইকুয়াল টু 120 টাকা।
এখন দেখেন সেলস প্রাইস যদি 120 টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত? 100 টাকা। 100 টাকা। সেলস প্রাইস যখন 1 টাকা হবে তখন কস্ট প্রাইস ইকুয়াল টু কত? 100 ডিভাইড বাই 120। 100 ডিভাইডেড বাই 120। সেলস প্রাইস যখন 100 টাকা হবে মানে এই যে এটা তখন কস্ট প্রাইস ইকুয়াল টু কত? $100 divided by 120 into 100। ইন্টু 100 তাই তো? জি স্যার। ইকুয়াল টু কত আসবে? 100 ভাগ 120 ইন্টু হচ্ছে 100, 83.33 তাই তো? সো আমাদের কি এখন? জি স্যার। সো আমাদের 83.33। সো মার্জিন মার্কআপ কত? স্যার 60 মার্কআপ হচ্ছে 100 মাইনাস কত? সেলস প্রাইস 100 মাইনাস 83.33। মার্কআপ হলো 16.67। সো এখন আমাদের মার্জিন কত হবে? কি কত হবে? প্রফিট ডিভাইডেড বাই স্যার মার্কআপ তো দেয়াই আছে স্যার 20%। সেলস মার্কআপ মার্জিন বের করতেছি আমি। 16.67 divided by 100। এই তো, কেউ না বুঝে থাকলে বলেন। সবাই বুঝেছে কিনা? স্যার বুঝেছি? আমি একটু বুঝি নাই স্যার। স্যার এখানে মার্কআপ আমাকে দেয়া আছে 20% স্যার, তাহলে স্যার আবার মার্কআপ আমি বের করলাম কিভাবে কেন স্যার? ফিগার বের করলাম, পার্সেন্টেজ না। এটা টাকা 16.67 টাকা এটা পার্সেন্টেজ না কিন্তু। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? জি স্যার। তো আমরা কি সবাই বুঝেছি কিনা? কি একজন না বললে, কেউ না বুঝলে বলেন। হ্যালো, কাইন্ডলি বলেন, তাড়াতাড়ি বলেন, আজকে অনেক পড়া। সবাই বুঝছে স্যার এগুলো এরকম ভাবে বুঝতে পেরেছি, কিন্তু স্যার দেখা যাচ্ছে এটা যদি একটু বড় ভার্সন আসে, বড় ভার্সন আসবে না? অন্য কিছু অ্যাড হয়, হ্যাঁ ঠিক আছে, তখন আবার বুঝতে একটু। ওকে, আমরা বড় ভার্সনে ঢুকি। এই যে বড় ভার্সন, হ্যাঁ বলেন। If the full cost is 14 টাকা per unit, calculate the price to achieve to margin of 20% of the selling price. বলেন কি চেয়েছে? কি চেয়েছে? এখানে কি কি রিকোয়ারমেন্টটা কি? কেউ কিছু কোনো ফিডব্যাক দিচ্ছেন না কেন? স্যার সেলিং প্রাইস ক্যালকুলেশন করতে বলেছে, তাই না? এখানে আমাদের সেলিং প্রাইস কত সেটা বের করতে বলছে। সো আমাদের কি দেওয়া আছে? মার্জিন দেওয়া আছে না মার্কআপ দেওয়া আছে? মার্জিন দেওয়া আছে স্যার, মার্জিন দেওয়া আছে। কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। 20%। যদি মার্জিন দেওয়া থাকে তাহলে আমরা কি ধরে নিব? 100 সেলস প্রাইস সেলস প্রাইস। তো সেলস প্রাইস আমাদের 100। সেলস প্রাইস যদি 100 হয় তাহলে আমাদের কস্ট প্রাইস কত?
কস্ট প্রাইস কত? 80 চাপ হয়ে যাবে। 80 যদি কস্ট প্রাইস হয়, সেলস প্রাইস কত? 100। এক হয় তাহলে 14 হয়, বের করে। কস্ট প্রাইস যদি 80 হয় তাহলে সেলিং প্রাইস ইকুয়াল টু 100। কস্ট প্রাইস যদি 1 হয়, কস্ট প্রাইস যদি 14 হয়, আমরা কি পরীক্ষার খাতা এইভাবে লিখতে পারবো? ওই কি করব না, না স্যার, আমরা ক্যালকুলেশন করছি। আমরা ডাইরেক্ট কি ক্যালকুলেশন করব, কিন্তু কনসেপ্টের জন্য কি আমরা এটা ধরে রাখতেছি, ঠিক আছে? সো আমাদের কি এখানে সেলিং প্রাইস ইকুয়াল টু কিভাবে বের করতে হবে? করি, তাড়াতাড়ি করেন, বলেন এটি কি, আনসারটা কি? স্যার 17.5 স্যার। 17.5। কারো কোনো কি ডিসএগ্রিমেন্ট আছে? নো স্যার। সবারই কি 17.5 আসছে? জি স্যার। ফিডব্যাক দিচ্ছে 1-2 জন। দেখেন মার্জিন কত? 20%, তাই তো? স্যার শো করছে না স্যার। সেলস প্রাইস তাহলে কত? 100। সো কস্ট প্রাইস কত? 100 minus 20 equal to কি আসছে? সো কস্ট প্রাইস যদি 80 হয় তাহলে সেলিং প্রাইস কত? 100। কস্ট প্রাইস যদি 1 টাকা হয় তাহলে সেলিং প্রাইস ইকুয়াল টু কত? 80 divided by 100। উল্টা লিখছি তো, 100 যাবে উপরে, 80 থাকবে নিচে। কস্ট প্রাইস যদি 14 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত? স্যার শো করছে না তো। কি শো করছে না? আপনি যে ম্যাথটা করতেছেন স্যার এটা স্যার। ও সরি। এই 17.5 is answer. So 17.5 is the sell price of this particular product. So answer is 17.5. আমরা কি বুঝেছি এটা কিভাবে আসলো জি স্যার। সবাই? স্যার আবার একটু বলেন। আবার বলছি, মার্জিন দেওয়া আছে 20%, আর যদি কস্ট প্রাইস 14 হয় তাহলে সেলিং প্রাইস কত সেটা ক্যালকুলেশন করতে বলছে। যখন মার্জিন দেওয়া থাকবে তখন আমরা বাই ডিফল্ট ধরে নেব কি সেলস প্রাইস হলো 100। এখন সেলস প্রাইস যখন 100 হবে তাহলে 20% মার্জিনে আমাদের কস্ট প্রাইস কত? 80। ঠিক আছে, এখন আমরা ওই কি করলাম যে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস কত? 100। যদি 1 হয় তাহলে 1.25, মানে উপরে হলো 100, নিচে হলো কি 80। আর যদি 14 হয় সেক্ষেত্রে কত? 17.5। সো আনসার ইজ 17.5। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে পরের অঙ্কটা দেখেন। দুই, কি রেজাল্ট আসলো? এতক্ষণ লাগে?
স্যার 50% স্যার। 50%। সবাই বুঝেছি? আরে সেলিং প্রাইস কত? 27। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস কত? স্যার 18 স্যার। 18। সো আমাদের প্রফিট কত? 9 টাকা স্যার। 9 টাকা। সো ক্যালকুলেট দ্য মার্কআপ পার্সেন্টেজ। মার্কআপের সব ফর্মুলা কি? উপরে হলো প্রফিট, নিচে হলো কি কস্ট। তাহলে প্রফিট কত আসলো? 9 টাকা। আর কস্ট কত? 18 টাকা। সো 9 ভাগ 18 ইকুয়াল টু কত পার্সেন্ট দেখেন? স্যার 50% স্যার স্যার। 50%। 50%। ক্লিয়ার? জি স্যার। এরপরেরটা দেখেন, সেলিং প্রাইস হলো 150 টাকা, মার্কআপ হচ্ছে 102.25। হোয়াট ইজ দ্য ফুল কস্ট পার ইউনিট? বলেন। আসলো? কি স্যার আরে 123.9 স্যার। এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, মার্কআপ দেওয়া আছে, তাই তো? সো আমাদের 100 কি কস্ট প্রাইস না সেলিং প্রাইস? কস্ট প্রাইস। কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস কত? 100 প্লাস 106.25 ইকুয়াল টু সেলিং প্রাইস। সো আসবে কত? 206.25। এখন সেলিং প্রাইস যখন 206.25 হয় তাহলে কস্ট প্রাইস কত? 100। যখন 1 হবে তখন 165 হবে। সো আমাদের আনসার ইজ লাইক দ্যাট। ঠিক আছে? ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। 4 নাম্বার, হ্যাঁ, a product is selling price is determined by adding 33.33% its full cost. What percentage margin on sales price does this represent? পারবো? আপনাদের ফিডব্যাক আজকে তো পোর। ক্যাপ্টেন, নো ক্যাপ্টেন নাকি? A product selling price is determined by adding 33.33% হচ্ছে কি to its full cost। তার মানে কি এটা হলো মার্কআপ না মার্জিন? এটা কি মার্কআপ দেওয়া আছে না মার্জিন দেওয়া আছে? মার্কআপ। অবভিয়াসলি মার্কআপ। যদি মার্কআপ দেওয়া থাকে তাহলে কস্ট প্রাইস কত? 100। যদি 100 যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলস প্রাইস কত? 133.3। 133.3। সো প্রফিট কত? 33.33, তাই তো? সো মার্জিন অন সেল কত? এখন উপরের প্রফিট, নিচে হলে কি 120, যেটা আসবে সেটাই। উপরের প্রফিট কত? 33.333 ডিভাইডেড কত আপনার, সরি সেলস প্রাইস কত? হ্যালো
হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। জি স্যার 33.33% হচ্ছে মার্কআপ। সো কস্ট প্রাইস হলো 100, সো সেলিং প্রাইস 133.33। যদি সেলিং প্রাইস 133.33 হয় তাহলে প্রফিট কত? 33.33। তাহলে আমাদের মার্জিন কত? 33.33 ডিভাইডেড বাই কত? 133.33। দেখেন কত হচ্ছে। 25%, স্যার। 25%। ঠিক আছে? জি স্যার। এখন আসেন ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইস কি? ট্রান্সফার প্রাইস কি? উইদিন দ্য কোম্পানি হচ্ছে মানে সাবসিডিয়ারি, মানে আমার যে শাখা আছে আমার কোম্পানির বিভিন্ন রকম বিভিন্ন যে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার করার সময় যে হচ্ছে যখন মানে আমাদের কোন একটা গুডস অথবা পার্টিকুলার সার্ভিস এক্সচেঞ্জ হয়, তখন এই এক্সচেঞ্জ কনসিডারেশন হিসাবে আমাদের যে প্রাইস যেটা সেট করা হয় সেটা কি বলা হচ্ছে কি? ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার পেয়েছেন, জি স্যার। সো এই ট্রান্সফার প্রাইস ক্যান বি কি উইথিন দ্য ব্রাঞ্চ, উইথিন দ্য কান্ট্রি, অথবা কি উইথিন দ্য ডিভিশনের মধ্যে হতে পারে, দুইটা ডিভিশনের মধ্যে, তাই তো? যেমন একটা ডিভিশন আর একটা ডিভিশনের কাছে কোন একটা টাকা ধার ছিল, অথবা কি আপনার ইনপুট হিসাবে কিছু টাকা পয়সা ছিল। এখন ইনপুট হিসাবে তাকে আমি যে টাকাটা দিব, এটার যে কস্টিংটা, অথবা তাকে যে কস্টিং রেট ধরে আমি যেটা ট্রান্সফার করব, অথবা কোন একটা গুডস দিব, এখন গুডস এর ক্ষেত্রে কি একটা রিভাইস রেট ধরে দিব তাকে, তাই তো? সো এই রেটটা যেটা, সেটাই হচ্ছে কি ট্রান্সফার প্রাইস। এখন এটা দুইটা ডিভিশনের মধ্যে হইতে পারে। অনেক সময় কি অ্যাকাউন্টস এর কাছে সাফিসিয়েন্ট টাকা থাকে, অন্যান্য ডিভিশনের কাছে কি সাফিসিয়েন্ট টাকা থাকে না। হ্যাঁ, তখন আমরা কি করব? এই ডিভিশনকে, একটা ডিভিশন আরেকটা ডিভিশনকে যখন আপনার টাকা ধার দিবে, তখন কিন্তু একটা ট্রান্সফার প্রাইসিং সিস্টেম চালু থাকে। আবার মনে করেন কি, আমি বার্জারের কথা যদি বলি, বার্জার পেন্স বাংলাদেশ লিমিটেড, বার্জারের যে সাবসিডিয়ারি আছে সেটার নাম হচ্ছে জেনসন এন্ড লিকেনসন। হ্যাঁ, এখন বার্জারের যে কন্টেইনার গুলি আছে অথবা কোটা গুলি আছে, এগুলি সব সাপ্লাই দিয়ে আপনার কি জেনসন এন্ড লিকেনসন। এখন জেনসন এন্ড লিকেনসন এবং বার্জারের মধ্যে তাদের পারচেজ কনসিডারেশন হিসাবে যে প্রাইসটা ডিটারমাইন করা আছে সেটা কি বলা হচ্ছে কি আপনার ট্রান্সফার প্রাইস। ক্লিয়ার? আবার মনে করেন নোভার্টিস বাংলাদেশ। নোভার্টিস বাংলাদেশ কি বাংলাদেশে প্রোডাকশন করে, কারণ বাংলাদেশে কি কনভার্সন কস্ট কম্পারেটিভলি কম হয়। এখন এই নোভার্টিস বাংলাদেশ দেখা যাবে কি আপনার সুইজারল্যান্ড নোভার্টিসের কাছে কিছু ফিনিশ গুডস কি সে ট্রান্সফার করে দিবে। এখন এই দুইজনের মধ্যে যে প্রাইস ডিটারমাইন হবে, অথবা যে প্রাইসের বিনিময়ে তারা গুডসটা এক্সচেঞ্জ করবে, এই যে প্রাইসটা, সেটাকে বলা হচ্ছে কি আপনার ট্রান্সফার প্রাইস। ওকে, সো ইট ক্যান বি টু কোম্পানি অর ক্যান বি টু ব্রাঞ্চ অফ সেম কোম্পানি, অথবা কি কোন একটা পার্টিকুলার কোম্পানির কি দুইটা ডিভিশনের মধ্যে হতে পারে। ওকে, জি স্যার। সো এই যে আসেন, তারপরে অবজেক্টিভস অর এইমস অফ ট্রান্সফার প্রাইসিং সিস্টেম। আমরা কেন ট্রান্সফার প্রাইসিং করব? দুইটা যদি একই কোম্পানি হয় তাহলে ট্রান্সফার প্রাইস আদৌ দরকার আছে কি? দরকার আছে? জি স্যার, আছে তো। কেন দরকার? জি স্যার। স্যার এখানে তো স্যার একটা কস্ট থাকে স্যার, ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্যান্য যে কস্ট গুলো স্যার। 1 নাম্বার পয়েন্ট পড়েন। এক নাম্বার পয়েন্টে কি বলেছে? To enable the realistic movement of divisional profit.
দুইটা ডিভিশনের অ্যাকচুয়াল প্রফিট কত সেটা ক্যালকুলেশন করার জন্য, পারফরমেন্স মেজারমেন্ট করার জন্য নাকি? আমরা অবশ্যই কি ট্রান্সফার প্রাইসিং সিস্টেম স্যার। জি স্যার। তাই তো? সো এটা হলো মেইন কথা। সেকেন্ড কথা কি বলছে? To provide the supplier with a realistic profit, with a receive, with a realistic cost. মানে রিয়েলিস্টিক একটা প্রফিট দিবে উইথ দ্য কি রিয়েলিস্টিক কস্টের এগেইনস্টে, সেটাও কি একটা পারপাস। টু টু গিভ অটোনমি টু ম্যানেজার্স। হ্যাঁ, এখন যার যার পারফরমেন্স ভালো করার জন্য ম্যানেজার যারা আছেন তাদেরকে কি একটা অটোনমি দেওয়া হয়। হয় কি আপনি ট্রান্সফার প্রাইস কি আরেকটা ডিভিশন থেকে নিতে পারেন, অথবা আপনি যদি কম পান বাইরে থেকে নিয়ে নেন, বাইরের মার্কেট থেকে কি ডাইরেক্ট কিনে নেন। তো এই পারফরমেন্স গুলি আপনার মেজারমেন্ট করার জন্য অথবা ফিক্স করার জন্য প্রত্যেকটা ম্যানেজারকে কি তার টার্গেট অ্যাচিভ করার জন্য তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়। এখন অনেক সময় কি ওই ট্রান্সফার প্রাইসের মাধ্যমে সে তার টার্গেটটা অ্যাচিভ করতে পারে। সেই কারণে বলা হচ্ছে কি ম্যানেজমেন্টকে লিডারশিপ ডেভেলপ করার জন্য অথবা অটোনমি দেওয়ার জন্য তাদেরকে অনেক সময় কি আপনার এই ট্রান্সফার প্রাইসিং সিস্টেমটা চালু থাকে। সেকেন্ডলি দেখেন, টু এনকারেজ দ্য গোল কংগ্রুয়েন্স, হ্যাঁ, হোয়ার ইন্ডিভিজুয়াল ম্যানেজার্স own goals are the same as the goals of the company as a whole. গোল কংগ্রুয়েন্স হচ্ছে কি একজনের, হ্যাঁ, আমি আমারটা এনশিওর করবো, আরেকজনেরটা এনশিওর করবে, এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমাদের গোল অ্যাচিভ হয়, দুজনেরই গোল অ্যাচিভ হয়, সেক্ষেত্রে আপনার কি আপনার ওভারঅল কোম্পানির কি একটা বেনিফিট হবে। সো এই গোল কংগ্রুয়েন্সের জন্য কি আমরা অনেক সময় ট্রান্সফার প্রাইস সিস্টেম চালু করে থাকি। আর লাস্টে বলা হচ্ছে যেটা টু এনশিওর প্রফিট ম্যাক্সিমাইজেশন ফর দ্য কোম্পানি এজ এ হোল, ওভারঅল কোম্পানির প্রফিটেবিলিটি আপনার ম্যাক্সিমাইজ করার জন্য কি ট্রান্সফার প্রাইসিং সিস্টেমটা কি চালু আছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন আসেন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ট্রান্সফার প্রাইসিং। মিনিমাম ট্রান্সফার প্রাইস বলেন, মিনিমাম ট্রান্সফার প্রাইসটা কি? না পড়ে ভেরিয়েবল কস্টিং এবং কি অ্যাবজর্পশন কস্টিং আমরা দুইটা পড়েছি, তাই না? যখন ভেরিয়েবল কস্টিং এ আপনার ট্রান্সফার প্রাইস ইনকার্ড হয় সেটাকে বলা হচ্ছে কি মিনিমাম ট্রান্সফার প্রাইস। ক্লিয়ার? জি স্যার। অনলি যখন আমরা কি ভেরিয়েবল কস্ট কনসিডার করব তখন এটাকে বলা হচ্ছে কি আপনার মিনিমাম ট্রান্সফার প্রাইস। ধরেন কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে, তার র মেটেরিয়াল কস্ট, প্যাকিং মেটেরিয়াল কস্ট, এটা তো অবভিয়াসলি আপনি চার্জ করবেন। ফ্যাক্টরি ওভারহেডে দুইটা পার্ট, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। এখন আমাদের টার্গেট হচ্ছে কি যাতে ভেরিয়েবল কস্টকে ইনকার মানে আমাদের লস না হয়। ধরেন র মেটেরিয়ালের কস্ট 10 টাকা, আর ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 5 টাকা, আর ফিক্সড হচ্ছে কি আপনার 5 টাকা। এখন আপনি এটা ট্রান্সফার প্রাইসিং করবেন, তখন আপনি মিনিমাম ট্রান্সফার প্রাইস যদি ধরেন, এটা ট্রান্সফার প্রাইস হবে 10, আর হচ্ছে কি আপনার ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু 5। সো মিনিমাম ট্রান্সফার প্রাইস ইকুয়াল টু 10 প্লাস 5 ইকুয়াল টু কত? 15। ক্লিয়ার? জি স্যার। তারপরে আছেন ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস। ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস স্যার মার্কেট প্রাইসে যেটা কি হায়ার থাকবে সেটা এট মার্কেট প্রাইস, তাই না? ম্যাক্সিমাম Yes, sir. হায়ার ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস ইকুয়াল টু কি মার্কেট প্রাইস। এট মার্কেট প্রাইস। এট মার্কেট প্রাইসে যখন আমরা কোনো একটা ট্রান্সফার করব সেটাকে বলা হচ্ছে কি আপনার, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস, তাই তো? জি স্যার। তারপরে আসেন মার্জিনাল কস্ট, অলরেডি বলা হয়ে গেছে।
মার্জিনাল কস্ট আমাদের ধরেন এখন ক্যাপাসিটি আছে হচ্ছে 10 লাখ, হ্যাঁ, এখন আমরা নর্মাল প্রোডাকশন করতেছি হচ্ছে কত 7 লাখ। এখন এই 7 লাখের পরে যদি আমরা ওয়ান মোর এডিশনাল ইউনিট আমরা প্রডিউস করতে চাই, ওটার যে প্রাইসটা হবে সেটাই হচ্ছে কি আপনার মার্জিনাল কস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। তারপরে আসেন Yes, sir. অ্যাবজর্পশন কস্ট। অ্যাবজর্পশন কস্ট কোনটা, যেটা আমরা অলরেডি পড়েছি, ফুল কস্ট অর অ্যাবজর্পশন কস্ট, তাই তো? ফুল কস্ট যে সিস্টেমটা সেটাকে বলতেছি আমরা অ্যাবজর্পশন কস্ট। এখানে কি কি আসবে? র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল প্লাস হচ্ছে কি ফিক্সড এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইকুয়াল টু কি আপনার ট্রান্সফার প্রাইস এট মার্জিনাল কস্ট। ঠিক আছে? আর একবার মানে ওই যে আমি যেটা বললাম যে মার্জিনাল কস্ট অ্যাবজর্পশন কস্ট আমরা কি জানি, মার্জিনাল কস্ট হচ্ছে অনলি ভেরিয়েবল কস্ট, আর অ্যাবজর্পশন কস্টটা আমরা জানি কি ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দুইটাই কাউন্ট হবে। সো র মেটেরিয়াল কস্ট প্লাস প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইকুয়াল টু কি আপনার অ্যাবজর্পশন কস্ট। সো এই রেটে যদি আমরা কোনো গুডস অর সার্ভিস আমরা ট্রান্সফার করি সেটাকে আমরা অ্যাবজর্পশন কস্টিং বলতেছি। ওকে স্যার, বুঝতে পারছি। স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট কি? স্ট্যান্ডার্ড কস্ট কি? প্রি ডিটারমাইন রেট পার ইউনিট, তাই তো? প্রি ডিটারমাইন রেট পার ইউনিট অফ গুডস অর সার্ভিসেস। ঠিক আছে? যখন আমরা প্রি ডিটারমাইন কোন একটা রেটে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট আমরা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করব, তখন যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি স্ট্যান্ডার্ড কস্ট, ট্রান্সফার প্রাইস এট স্ট্যান্ডার্ড কস্ট। ক্লিয়ার? জি স্যার। টু পার্ট ট্যারিফ, আজকে ফিডব্যাক খুবই পুর। স্যার এটা বুঝি নাই স্যার। কোনটা বুঝি নাই? স্যার টু পার্ট ট্যারিফটা একটু বুঝান। টু পার্ট তো এখনো বলিই নেই, বুঝবেন কি টু পার্ট ট্যারিফ? টু পার্ট ট্যারিফ দেখেন, এটা হচ্ছে সিমিলার নেচার অফ মার্জিনাল কস্ট সিস্টেম, বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি যে এখানে যে রিসিভিং ডিপার্টমেন্ট আসতেছে সে সবসময় কি আপনার ফিক্সড কস্ট রেকর্ড রাখতেছে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে কি বলছে যে this is very similar to the marginal cost method except the division receiving the goods or services pays a fixed annual fee on top. হ্যাঁ, মনে করেন কি এখানে এ ডিভিশন বি ডিভিশনের কাছে কি আপনার গুডস ট্রান্সফার করতেছে, এখন বি ডিভিশন কি রিসিভ করতেছে, সে জানে কি এই বছরে আমি কি টোটাল ধরেন কি 10 লাখ কোয়ান্টিটিকে আমি তার কাছ থেকে আমি গুডস রিসিভ করব। এখন সে করতেছে কি বি করতেছে কি সে সবসময় একটা ফিক্সড আমার 10 লাখ কিন্তু দিতে হবে তাকে, সে সবসময় একটা ফিক্সড কস্ট একটা কিন্তু কাউন্ট করে নেয়। এখন এ দেখেন কি করতেছে, this fee is included in the transfer price because it is recognized that the supplying division has a fixed cost to cover when they are producing the goods or services, and it is a gesture of goodwill by the division receiving the goods services, they are getting them at the lowest cost possible. Both division therefore benefited. হ্যাঁ, এখানে দেখেন যে সাপ্লাইং ডিভিশন আছে, সাপ্লাইং ডিভিশন কি তারা জানতেছে কি আমার এত তাকে দিতে হবে। এখন সে যখন কি আপনার প্রোডাকশনটা করবে তখন সে যত মিনিমাম লেভেলে
যত কম খরচে সে প্রোডাকশন করতে পারে তার কিন্তু এটা কিন্তু টার্গেট থাকে যে আমি ট্রান্সফার করব এটা যাতে কি সবচেয়ে আমার খরচ কম হয় অথবা আমি মিনিমাম প্রাইসে কি তারকে আমি দিতে পারি। এখন দেখেন রিসিভিং ডিভিশন কি সবসময় তার একটা প্রিডিটারমাইন্ড রেট মাথার মধ্যে ইনক্লুড করা থাকে যে আমার এই রেটেই কিন্তু তার কাছ থেকে কিন্তু রিসিভ করতে হবে। এখন দেখেন একজন চিন্তা করতেছে আমি ভেরিয়েবল কস্টে দিচ্ছি, আরেকজন চিন্তা করতেছে কি আমি ইয়ারলি তো আমি এত টাকা তার কাছ থেকে নিব। সো দুইজনের মধ্যেই কি এখানে কোনো ঝামেলা থাকে না, দুইজনেই কি একজন ভেরিয়েবল কস্টে রেকর্ড করতেছে আরেকজনে কি আপনার ফিক্সড কস্ট আপনার রেকর্ড করতেছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দুইজন ডিভিশনই মনে করতেছে কি আমরা কি এটা দিয়ে বেনিফিটেড হচ্ছি। ক্লিয়ার নাকি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল? One division recognize the to full cost or services at variable rate. Our another division is recognize the consideration at the rate of fixed rate. So এটাই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। আরেকটা দেখেন কি বলছে এরপরে, মার্কেট বেস ট্রান্সফার প্রাইসিং মানে কি? মার্কেট দিয়ে তো বোঝা যায়, মার্কেট দিয়ে তো বোঝা যায় যদি কোনো পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিস আপনার মার্কেট প্রাইসে ট্রান্সফার করা হয় সেটাকে বলা হচ্ছে কি মার্কেট বেস ট্রান্সফার প্রাইসিং নাকি নাকি জি স্যার। মার্কেট প্রাইসে যখন কোন একটা পার্টিকুলার গুডস ও সার্ভিস আপনার ট্রান্সফার করা হয় এটাকে বলা হচ্ছে কি মার্কেট বেস ট্রান্সফার প্রাইস। ডুয়াল প্রাইসিং, এখানে কি দুইটা ডুয়াল প্রাইসিং মানে দুইজনে রেকর্ড করে, হ্যাঁ দুইজনে রেকর্ড করে মানে কি ধরেন আমি ইয়ার কথাই বলি বার্জার আবার যাই জেনসন এন্ড নিকেলসন দুইজনের বোর্ডের কি বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে সেম। এখন জেনসন এন্ড নিকেলসন বলতেছে কি তাদের আরেকটা এই দুইটা কোম্পানির আরেকটা প্যারেন্ট কোম্পানি আছে মনে করেন কি বার্জার ইন্ডিয়া, হ্যাঁ বার্জার ইন্ডিয়া কি দুইজনকে হোল্ড করতেছে, একটা হলো বার্জার বাংলাদেশ আর একটা হচ্ছে কি জেনসন এন্ড নিকেলসন। হ্যাঁ এখন বার্জার ইন্ডিয়া করতেছে কি ধরেন এই দুইজনের মধ্যে একটা মধ্যস্থ করতেছে কিরকম যে বার্জার বাংলাদেশ অর্ডার দিতেছে কার কাছে আপনার জেনসন এন্ড নিকেলসন যে আমাকে এত পিস কোটা দেন। হ্যাঁ জেনসন এন্ড নিকেলসন বলতেছে বর্তমান করোনা মার্কেটে আমরা আগে রেটে দিতে পারবো না, কত টাকা দিব আমরা আগে যা রেট ছিল এখন আরো 20 টাকা বাড়ায় দিতে হবে। তার মানে আগে যদি 100 টাকা হয় এখন কি 120 টাকা করে সে কন্টেইনার দেবে। বার্জার বাংলাদেশ বলতেছে কি 120 টাকা যদি দেন আমাদের মার্কেট এমনি করোনার কারণে খারাপ, আমরা কিন্তু এটা নিয়ে কখনো কিন্তু আর সেল করতে পারবো না, আমাদের কম্পিটিটররা কি মার্কেট দখল করে ফেলবে। এখন দেখেন বার্জার অ্যাডামেন্ট বার্জার বাংলাদেশ অ্যাডামেন্ট যে কি 120 টাকা সে নিবে না। আবার জেনসন বলতেছে কি আমার করোনা খরচ পড়ে গেছে আমার কস্ট রিইম্বার্স করতেই হবে, এট কস্টে আপনাকে দিব এবং এটা কত 120 টাকা। এখন দুইজনের মধ্যে কি একটা ডিবেট হয়ে গেল, সে বলতেছে 120 সে বলতেছে না আমি 100 টাকার উপরে আমি কোনোভাবে এটা নিব না। তখন বার্জার ইন্ডিয়া কে দুইজনের মধ্যে কি একটা ইন্টারভেনশন করবে, ইন্টারভেনশন কি বলবে কি জেনসন তুমি 120 টাকাই দিবা, আবার বার্জার বাংলাদেশকে বলবে কি তুমি 100 টাকায় রেকর্ড করবা। তখন জার্নালটা দেখেন এরকম হবে জেনসন যখন আপনার কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট বার্জারের কাছে সেল করবে সে জার্নাল দেবে কি তার ট্রেড রেভিনিউ, তার রেভিনিউ হচ্ছে ক্রেডিট কত 120 টাকা আর সে রিসিভেবল টু কি রিসিভেবল টু বার্জার বাংলাদেশ দেখাবে কত 120 টাকা। ক্লিয়ার? সো 120 এখানে রেকর্ড থাকলো। আবার এই গুডসটা রিসিভ করতেছে হচ্ছে আপনার জেনসন এন্ড নিকেলসন, জেনসন এন্ড নিকেলসন জার্নালিটি দিবে কি সরি ওই বার্জার বাংলাদেশ রিসিভ করতেছে, বার্জার বাংলাদেশ আবার কি এটা আপনার কি রিসিভ এন্ট্রি দিবে কি সে একটা ইনভেন্টরি রিসিভ করতেছে, সো ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে কি তার ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা 100 টাকা। তার মানে দেখেন এখানে সে রেকর্ড করতেছে 120 টাকা, যখন রিসিভেবল পেয়েবল ডেট অফ করবে তখন দেখেন 20 টাকার মধ্যে কিন্তু একটা গ্যাপ কিন্তু আছে। আর এই 20 টাকা করবে কি আপনার হেড অফিস মানে কি বার্জার ইন্ডিয়া রেকর্ড করবে যে কি এই মানে মেমোরেন্ডাম অথবা কি একটা ইনকাম স্টেটমেন্ট অথবা কি ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স যেটাই হোক না কেন তার একটা মেমোরেন্ডাম একটা কি আপনার এক্সপেন্স রেকর্ড করবে এই ডিফারেন্স দুইজনের মধ্যে যে ডিফারেন্স ভ্যালু আছে ডিফারেন্স ভ্যালু দিয়ে। ঠিক আছে?
দুইজন যখন পাশাপাশি রিকনসিলিয়েশন করবে তখন কিন্তু রিকনসিলিয়েশন মিলবে না। বাট যখন এটা গ্রুপে আপনার টোটালটা রিকনসিলিয়েশন করবে, শেয়ার রেকর্ড করলে 120, শেয়ার রেকর্ড করলে 100, আর আমার এখানে রেকর্ড আছে কত 20। সো এই 120 কি 120 থেকে অথবা 100 সাথে 20 যোগ করে দিলে 120 আপনার রিকনসাইল হয়ে যাবে। সো এই যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে কি ডুয়াল প্রাইস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? হ্যালো স্যার হেড, বলুন বলুন। হ্যাঁ স্যার হেড অফিসের স্যার বুকিংটা একটু স্যার আবার একটু বুঝিয়ে দিতেন, মানে হচ্ছে এখানে আমি যেটা বলেছি ধরেন যে একজন হচ্ছে রিসিভিং, হ্যাঁ, এ হচ্ছে রিসিভিং, এ হচ্ছে সাপ্লাইং, বি হচ্ছে রিসিভিং। এ রেকর্ড করতেছে কত রিসিভেবল হিসেবে, 100 টাকা, 120 টাকা, হ্যাঁ। আর বি হলো কি আপনার ট্রেড ক্রেডিটর হিসেবে রেকর্ড করতেছে কত, ক্রেডিটর হিসেবে আপনার রেকর্ড করতেছে 100 টাকা, হ্যাঁ। দুইটার মধ্যে দেখেন 20। এখন তাদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে সি, সি কত রেকর্ড করতেছে আপনার মেমোরান্ডাম এক্সপেন্স হিসেবে রেকর্ড করলো, হ্যাঁ হ্যাঁ, অথবা সাসপেন্স হিসেবে, হ্যাঁ সাসপেন্স হিসেবে সে কত সাসপেন্স হিসেবে সে ডেবিট করে রাখলো কত 20 টাকা 100 টাকা, সরি 20 টাকা। আর সে একটা ক্রেডিট করলো কি ক্যাশর ব্যাংক অ্যাকাউন্টকে, অথবা একটা পেয়েবল কে সে কি ক্রেডিট করে রাখলো, পেয়েবল কে সে ক্রেডিট করে রাখলো কত 20 টাকা, ঠিক আছে। যখন সে গ্রুপ এন্টিটি করবে, গ্রুপ এন্টিটি, হ্যাঁ দেখেন এখানে রিসিভেবল আছে কত 120, এখানে ক্রেডিটরস আছে কত 100, আর এখানে ক্রেডিটরস আছে কত 20। এই 120 সে করবে কি সেটেল করবে, কারণ এই দুইজনের মধ্যে দেখেন ট্রেড অফ হয়ে এখানে কিন্তু 20 টাকা ব্যালেন্স থাকতেছে, এখানে 120 আর এখানে কত 100। সো আপনার অমিল থাকলো কত 120, এটা মাইনাস হচ্ছে কি আপনার মাইনাস হচ্ছে 100। এই 20 টাকা সে এখানে মেমোরেন্ডাম হিসেবে সাসপেন্স হিসেবে সে রেকর্ড করলো। যখনই সে কনসলিডেশন করবে এটা তো আর রিকনসিলিয়েশন হবে না, 20 টাকা আপনার আনরিকনসাইল রয়ে যাবে। তখন এই 20 টাকাটা সে কি হেড অফিস থেকে এটা আপনার একে দিয়ে দিবে, ওই একে সে 20 টাকা এখানে পেমেন্ট করে দিবে। সো আলটিমেটলি কি আপনার টোটাল জার্নাল নিতে আপনার মিলে গেল। সো এখানে ডুয়াল প্রাইসিং কি, সে রেকর্ড করতেছে একটা প্রাইস, আবার বি রেকর্ড করতেছে কি আরেকটা প্রাইস। এই স্যার জি এখানে স্যার Thank you, sir. লস হচ্ছে না স্যার 20 টাকা? কার লস হচ্ছে? মানে কারো loss হচ্ছে না। হেড অফিসের না 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 লস হচ্ছে না, নয়তো তো বিজনেস চলবে না, নয়তো বিজনেস চলবে না তো। ওকে স্যার, শুধু জার্নালের মাধ্যমে স্যার এটা হ্যাঁ হ্যাঁ শুরু করা হবে জার্নালের হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, কারণ তার তো এটা কিনতে গিয়ে 20 টাকা Okay. খরচ হয়েছে, সেটা 120 টাকায় কিনেছে। বাট মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য আপাতত সে কি আপনার এখন 100 টাকায় রেকর্ড করতেছে। ওকে স্যার, এই খরচটা কিন্তু অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস, ধর দুজনের মধ্যে যদি কোনো একটা নেগোসিয়েশন হয়, এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্টকে একটা নেগোশিয়েটিং করে নিলাম, আমরা মিনিমাম প্রাইসে ধরলাম না, ম্যাক্সিমাম প্রাইসে ধরলাম না, অথবা স্ট্যান্ডার্ড প্রাইসে ধরলাম না, কোনো কিছু ধরলাম না, আমরা দুজন কি বসে একটা ফিক্স করে নিলাম যে কি আমরা এত করে 10 টাকা করে 20 টাকা করে অথবা 30 টাকা করে কি আমরা ওই গুডস অর সার্ভিস আমরা ট্রান্সফার করব, সেটাকে বলা হচ্ছে কি নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস। ঠিক আছে, ওকে স্যার। এখন আসেন হচ্ছে আমরা ম্যাথে ঢুকি, হ্যাঁ। What is transfer price? Briefly explain the aims of transfer pricing system. স্যার স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হতো। What is transfer price? Briefly explain the aims of transfer pricing system. জানি আমরা, অবশ্যই জানি। এখানে আরেকটা জিনিস, হ্যাঁ ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস খুব কনসিডার করতে হবে।
এক হচ্ছে আপনার কি বলি আমি, ক্যাপাসিটি, এক মার্কেট ডিমান্ড, ঠিক আছে, আর হচ্ছে আপনার স্কারসিটি। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু সবসময় কিন্তু আপনার আসবে। স্কারসিটি মানে কি, ধরেন যে আপনার আপনি যাকে দিচ্ছেন, হ্যাঁ, এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্টকে দিচ্ছে, এখন এই জিনিসগুলিকে অন্য কোথাও পাওয়া যায় না, এটা হলো স্কারসিটি। আর ক্যাপাসিটি কিরকম, ধরেন ধরেন আপনার মার্কেটে ডিমান্ড আছে, আপনার টোটাল 100% ক্যাপাসিটির মধ্যে আপনার মার্কেট ডিমান্ড আছে মনে করেন 60%, তাহলে বাকি যে 40% আছে সেটা মার্কেট ডিমান্ড নাই। তাহলে কোশ্চেন আসলো, তাহলে আপনার যদি এখন একটা ট্রান্সফার প্রাইসিং সিস্টেম থাকে, মানে এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্টের কাছে কি আপনার কিছু গুডস দিবে, এরকম একটা ইন্টারনাল অর্ডার আছে, তাহলে সে যদি বি ডিপার্টমেন্ট থেকে কিছু সাপ্লাই দিতে চায় তাহলে কত টাকা প্রাইস কাউন্ট করবে? যদি ক্যাপাসিটি 100% ইউটিলাইজ না হয়, মার্কেট ডিমান্ডও ধরেন 100% নাই, সো সেই ক্ষেত্রে সে কত টাকায় দিবে? অবভিয়াসলি কি ভেরিয়েবল কস্টে দিবে অথবা মিনিমাম প্রাইসে দিবে। আবার মনে করেন এ ডিপার্টমেন্টের কি 100% মার্কেট ডিমান্ড আছে এবং ক্যাপাসিটিও কি 100% কি ইউটিলাইজ হচ্ছে, এখন সে যদি বি ডিপার্টমেন্টের কাছে দিতে চায় কত টাকায় দিবে? মার্কেট প্রাইসে দিবে নাকি? কারণ সে তো এটা মার্কেটে বিক্রি করতে পারতো 100 টাকায়। সো এই যে মার্কেট থেকে সেই ভ্যালুটা সে কনসিডারেশন পাবে, এই টাকাই কিন্তু বি ডিপার্টমেন্টের কাছে কি আপনার ট্রান্সফার করতে হবে। অথবা সে যদি স্যাক্রিফাইস করে, ম্যাক্সিমাম কতটুকু স্যাক্রিফাইস করবে? সে স্যাক্রিফাইস করবে কোনটুকু, যদি সে মার্কেটে দিতে গেলে কোনো একটা ডিস্ট্রিবিউশন কস্ট তার ইনকার্ড হয়, তাহলে ওই ডিস্ট্রিবিউশন কস্টটা কি সে তার মার্কেট প্রাইস থেকে মাইনাস করার পর যে ভ্যালু আসবে সেই ভ্যালুতে কি বি ডিপার্টমেন্টের কাছে সে ট্রান্সফার করবে। ক্লিয়ার? মনে হয় বুঝে নাই। ক্যাপাসিটি যখন 100% ইউটিলাইজ থাকবে এবং মার্কেট ডিমান্ড থাকবে, তখন মার্কেট প্রাইস মাইনাস ডিস্ট্রিবিউশন কস্ট হবে ট্রান্সফার প্রাইস। ক্লিয়ার? মার্কেট প্রাইস মাইনাস ডিস্ট্রিবিউশন কস্ট ইকুয়াল টু কি ট্রান্সফার প্রাইস। ক্লিয়ার? যখন ক্যাপাসিটি 100% ইউটিলাইজ হবে না, 60-40% ইউটিলাইজ হচ্ছে, হ্যাঁ, এবং মার্কেট ডিমান্ডও কি আপনার সাফিসিয়েন্ট নাই, সেক্ষেত্রে আপনার অনলি ভেরিয়েবল কস্ট হচ্ছে কি আপনার ট্রান্সফার প্রাইস। ঠিক আছে? ভেরিয়েবল কস্টটা থেকে সে আর কি কিছু মিনিমাম একটা প্রফিট চার্জ করবে। ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে কি একটা মিনিমাম প্রফিট ইকুয়াল টু কি ট্রান্সফার প্রাইস। আবার যখন স্কারসিটি থাকবে, স্কারসিটি হচ্ছে এরকম যে এ ডিপার্টমেন্ট যেটা প্রডিউস করতেছে, আবার বি ডিপার্টমেন্টের কি এটা ইনপুট হিসেবে ইউজ হবে। এ ডিপার্টমেন্ট যেটা প্রডিউস করতেছে, বি ডিপার্টমেন্টের আবার এটা ইনপুট হিসেবে ইউজ হবে, মানে সে অন্য কোনো জায়গা থেকে সে মেটেরিয়াল নিতে পারবে না। এ সোললি কি আপনার বিয়ের জন্য কি সে র মেটেরিয়াল প্রডিউস করবে। সো এরকম যদি কন্ডিশন থাকে অথবা মার্কেট থাকে, সেক্ষেত্রে কি এখানে আসলে কি কোনো লজিক খাটবে না, যেহেতু একটা ডিপার্টমেন্টের ইনপুট আর একটা ডিপার্টমেন্টের আউটপুট, সো এখানে কি তারা নেগোশিয়েট করে অথবা স্ট্যান্ডার্ড কস্টে যেভাবেই ধরুক না কেন, যে প্রাইসটা ধরবে সেটাই হচ্ছে কি ট্রান্সফার প্রাইস। বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমরা এখন অঙ্ক স্টার্ট করি, একটা মিনিট, হ্যাঁ একটু।
এখন আসেন দেখেন আমাদের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, এখানে দেখেন কি বলা আছে যে ডিভিশন বি ডিভিশন এম ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট আর ইনকারিং এ টোটাল কস্ট অফ টাকা 30 পার ইউনিট। মানে কি কত টাকা কস্ট ইনকার করতেছে? 30 টাকা। ফিক্সড কস্ট রিপ্রেজেন্ট 40% অফ দ্য টোটাল কস্ট। 40% হচ্ছে কি ফিক্সড কস্ট। তাহলে 30 টাকার 40% কত? স্যার 12 টাকা। 12 টাকা। তাহলে 18 টাকা কি ভেরিয়েবল কস্ট, তাই তো? 12 টাকা হচ্ছে ফিক্সড আর 18 টাকা হচ্ছে ভেরিয়েবল। প্রোডাক্ট আর ইজ সোল্ড টু এক্সটার্নাল কাস্টমার ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এট এ প্রাইস অফ টাকা 50 পার ইউনিট। এবং প্রোডাক্ট আরটা কি যদি বাইরে সেল করা হয় তাহলে এটা কি 50 টাকা করে কি আপনার আপনার কি বিক্রি করতে পারতেছে। ডিভিশন এম অলসো ট্রান্সফার দ্য প্রোডাক্ট আর টু ডিভিশন এন, এবং সে কি আবার আপনার ডিভিশন এন এর কাছেও কি সে ট্রান্সফার করতে পারতেছে। If the transfer are made internally, then division M does not incur any variable distribution cost, which amount to 10% of the variable cost. So আমরা জানি variable cost কত? 18 টাকা। 18 টাকা 10% কত? 1 টাকা 1.8 incurred on external sales. The total demand for R exceeded the capacity of division M. তার মানে কি মার্কেট ডিমান্ড কি তার যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি মার্কেট ডিমান্ড আছে, বুঝছেন? সে মার্কেটে বিক্রি করতে পারে কত? 50 টাকায়, 50 টাকায়। এখন সে যখন ডিভিশন এন এর কাছে সেল করবে, ইন্টারনালি সেল করবে, তখন তার কি 10% ভেরিয়েবল কস্ট তার ইনকার্ড হবে না, মানে তার কোনো ডিস্ট্রিবিউশন লাগবে না। সো 10% মানে কি 1.8, 18 টাকার 10% মানে 1.8, এই টাকাটা তার খরচ হবে না। এখন বলছে ক্যালকুলেট দ্য অপটিমাম প্রাইস পার ইউনিট এট হুইচ ডিভিশন এম শুড ট্রান্সফার দ্য প্রোডাক্ট আর টু এন। মানে এম কত টাকায় এন এর কাছে ট্রান্সফার করবে। আমি কি বলছিলাম ক্যাপাসিটি এবং মার্কেট ডিমান্ড যখন 100% থাকবে তখন ট্রান্সফার প্রাইস হবে কি এট মার্কেট প্রাইসে হবে। মার্কেট প্রাইস মাইনাস হচ্ছে কি ডিস্ট্রিবিউশন কস্ট। তো এখানে মার্কেট প্রাইস কত? 50 টাকা। আর ডিস্ট্রিবিউশন কস্ট কত? আপনারা কি 1.8 স্যার। এই আপনাদের এত খারাপ অবস্থা কেন আজকে? আপনারা কি বুঝতেছেন নাকি না বুঝতেছেন না? জি স্যার বুঝতেছি। জি স্যার বুঝতে পারতেছি, কিন্তু ফিডব্যাক তো খুব পোর। সো দেখেন মেইনলি সমস্যা হয়েছে কি দেখা যায় আপনার এই ক্লাসটা যে টাইমে হয় ওই টাইমে দেখা যায় অনেক অফিস থেকে বাসায় যায়, রাস্তায় থাকে, এই জন্য হয়তো বা ফিডব্যাকটা ভাবে দিতে পারে না। আপনি বাসায় যাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। জি স্যার, এরকম অনেকেরই এরকম অবস্থা থাকে, তো এই জন্য আর কি ওইভাবে ফিডব্যাকটা দেওয়া যায় না। কেন আপনাদের ক্লাসের জন্য কি আধা ঘন্টা আগে কি ছুটি দেওয়া হয় না? এটা তো মাঝে মধ্যে যেদিন রিপোর্টিং থাকে, ডেডলাইন থাকে, সেদিন তো আপনার 9টা বাজবেই। কিন্তু আপনি কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন, তাই না? সো এখানে ট্রান্সফার প্রাইস কত টাকায় হবে? আরে 50 মাইনাস ডিস্ট্রিবিউশন 48 টাকা 2 পয়সা। 48 টাকা 2 পয়সা শেষ আনসার। এখন কোশ্চেন হলো ধরেন এখানে বললো যে 100% মার্কেট ডিমান্ড আছে। এখন আরেকটা কোশ্চেনে বললো এখানে 100% মার্কেট ডিমান্ড নাই। তার যে মার্কেট ডিমান্ড কত আপনার, যে 60% হলো মার্কেট ডিমান্ড আছে, ক্যাপাসিটি 60% মার্কেট ডিমান্ড আছে, আর 40% কি তার মার্কেট ডিমান্ড মানে আনইউজড ক্যাপাসিটি আছে। সেক্ষেত্রে আপনার ট্রান্সফার প্রাইস কত? ভেরিয়েবল কস্ট প্লাস একটা মিনিমাম প্রফিট ধরতে হবে, না তো সে দিবে না। মিনিমাম প্রাইসটা যোগ করতে হবে, মানে ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে কি একটা প্রফিট ইকুয়াল টু কি ট্রান্সফার প্রাইস।
ওকে? জি স্যার। জি স্যার। ফিক্সড কস্টটা 60% এর মধ্যে ধরে ফেলছেন অলরেডি। আপনি প্রোডাকশন করেন আর না করেন আপনার ফিক্সড কস্ট কিন্তু ইনকার্ড হবে। এই কারণে প্রাইসিং করার সময় আপনি 60% ধরেই কিন্তু মার্কেটে ছেড়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? ফিক্সড কস্ট অলরেডি অ্যাবজর্ব। এই যে এটা দেখেন, মে জুন 2015 অঙ্কটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ? The following data related to the standard group, a company with the several division. Division D produces a single product. হ্যাঁ, কে স্ট্যান্ডার্ড গ্রুপ? গ্রুপের নাম হলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ। ডিভিশন ডি প্রোডিউসেস সিঙ্গেল প্রোডাক্ট। ডিভিশন ডি কি? আপনার সিঙ্গেল প্রোডাক্ট প্রোডিউস করে, হুইচ ইজ সেল টু ডিভিশন আর, এবং এটা আর এর কাছে সেল করে, এবং কি আউটসাইড আর স্ট্যান্ডার্ড গ্রুপের বাইরেও সে সেল করে, মানে মার্কেটে সেল করে। এখন বলছে যখন সে সেলস রেভিনিউ হলো 70 টাকা করে পার ইউনিট, কখন? যখন সে কি বাইরে সেল করে তখন। আর সে প্রডিউস করে কতগুলি আমরা জানি? সে কত ইউনিট প্রডিউস করে? না স্যার, দেওয়া নাই তো। আর এই 70 টাকা পার ইউনিট কতটুকু প্রডিউস করতেছে, বাইরে কতটুকু সেল? 10,000। বাইরে সেল 10,000 করতেছে 10,000। হ্যাঁ, আবার সেলস রেভিনিউ হলো 60 টাকা পার ইউনিট। কত ইউনিট? কত এখানে? 5,000 নাকি? জি স্যার। 5,000। ডি এর কাছে সে 5,000 ইউনিট সেল করতেছে আর বাইরে সে 10,000 ইউনিট সেল করতেছে। ওকে, এবং ভেরিয়েবল কস্ট এটা প্রডিউস করতে তার খরচ হয় 36 টাকা করে। তাহলে 5 গুণন 36, 10 গুণন 36, হ্যাঁ 3,60,000, 1,80,000। ক্লিয়ার? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি স্যার। কন্ট্রিবিউশন 1,20,000, 3 লাখ মাইনাস 1,80,000, আর এখানে 7 লাখ মাইনাস 3,60,000, 3,40,000। আর ফিক্সড কস্ট হচ্ছে 1 লাখ আর 2,40,000, এর টোটাল হচ্ছে আপনার 3,40,000। সো এখানে প্রফিট হয় 20 আর এখানে প্রফিট হয় কত? 100। 1 লাখ। সরি, 1 লাখ। এখন প্রফিট অফ দ্য স্ট্যান্ডার্ড গ্রুপ 5,50,000। ওই গ্রুপের মানে স্ট্যান্ডার্ড গ্রুপের টোটাল প্রফিট হচ্ছে কত? 5,50,000। এই 5,50,000 এর মধ্যে এখান থেকে আসতেছে 1 লাখ, এখান থেকে আসতেছে 20, 1,20,000। এ সাপ্লায়ার অফার টু সাপ্লাই 3,000 ইউনিট 50 টাকা করে পার ইউনিট টু ডিভিশন আর। ডিভিশন আর কার কাছ থেকে কিনে? ডি এর কাছ থেকে। ডি এর কাছ থেকে কত টাকা করে কিনে? 60 টাকা করে কিনে। এখন বাইরের একজন সাপ্লায়ার সে অর্ডার দিয়েছে যে কি আপনাকে আমি 50 টাকা করে দিব, কত? 3,000 ইউনিট। সে কিনে তার রিকোয়ারমেন্ট আছে কত টোটাল? ডিভিশন ডি এর 5,000, ডিভিশন আর এর টোটাল রিকোয়ারমেন্ট আছে 5,000। এই 5,000 এর মধ্যে একজন সাপ্লায়ার আছে, সে বলছে কি আমি 3,000 কোয়ান্টিটি দিব এট দ্য রেট অফ টাকা 50 পার ইউনিট। সো আপনার ডিভিশন আর এর আপনার প্রফিট মানে কস্ট কত সেভ হয়েছে কত বলেন? সেভ হয়েছে কত? 10 টাকা পার ইউনিট। তাহলে 3,000 ইউনিটের জন্য কি 30,000 টাকা সেভ হয়েছে নাকি? জি স্যার। সো ডিভিশন আর এর প্রফিট বাড়লো কত? 30,000 টাকা। এতটুকু ক্লিয়ার আমরা? জি স্যার। জি স্যার। ডিভিশন আর এর প্রফিট হয়েছে 30,000 টাকা, ভালো কথা। কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতো কে? ডিভিশন ডি। ডিভিশন ডি কত করে তৈরি করতো? কত করে তৈরি করতো? আরে প্রাইস কত ছিল? ভেরিয়েবল কস্ট কত ছিল তার? 36। সো এই 36 টাকার প্রোডাক্ট এখন আপনি কিনতেছেন কত? 50 টাকা। 50 টাকা। সো এখানে লস হলো কত? 14 টাকা। 14 টাকা। 14 টাকা। 14 টাকা করে লস হলো পার ইউনিটে। তার মানে 3,000 ইউনিটে আপনার কত টাকা লস হলো? 42,000 টাকা। 42,000 টাকা। আগে আপনার গেইন হয়েছিল কত? ডিভিশন আর এর গেইন হয়েছিল কত? 30,000। আর ডিভিশন ডি এর লস হয়েছে কত? 42,000। 42,000।
তার মানে নেট প্রফিট হলো না লস হলো? লস লস কত টাকা লস হলো? 12,000 টাকা। 12,000 টাকা। সো গ্রুপের প্রফিটেবিলিটির কি অবস্থা এখন? গ্রুপের প্রফিটেবিলিটি কি? ডিক্রিজ হবে 12,000 কত টাকা কমে ডিক্রিজ যাবে। হবে? 12,000 12,000 টাকা। তো 12,000 টাকা যদি ডিক্রিজ হয় তাহলে এখন কত টাকা হবে? হুম? কত টাকা? 8,000 1 লাখ না না, এখানে দেখেন, হ্যাঁ আমি তো নেট বলছি, হ্যাঁ এখানে দেখেন আপনার আরেকটা কথা আছে, দেখেন এখানে কন্ডিশনটা কি বলছে, কোশ্চেনটা পড়েন। হ্যাঁ আমার অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, ক্যালকুলেট দ্য প্রফিট ফর ডিভিশন ডি এ স্ট্যান্ডার্ড গ্রুপ। ডিভিশন ডি এর প্রফিটেবিলিটি লস কত? 42,000 টাকা। 42,000 টাকা। If division D does not match the lower price offered by the external supplier and cannot increase its external sales, and division R choose to purchase from the external supplier. হ্যাঁ, এবং সে কি বাইরে থেকে কিনতেছে, কেনার জন্য তার এখন প্রফিটেবিলিটির উপর কি ইম্প্যাক্ট আসতেছে সেটা ক্যালকুলেশন করতে বলছে। এখানে দেখেন আমরা কন্ট্রিবিউশন ফ্রম দ্য এক্সটার্নাল সেলস কত? 3,40,000, আর কন্ট্রিবিউশন ফ্রম দ্য সেলস ইন্টারনাল 48। ওই যে আগে যেটা দেওয়া ছিল 3,40,000 কত? এই যে এখানে 3,40,000, এই যে এটা 3,40,000, আর এখানে কত? 1,20,000, তাই না? এখানে বলছে কত? 3,40,000 আর 1,44,000। দেখেন এই 3,40,000 আর 2,000 ইউনিট কত? 24, এই 48, এই টোটাল 3,88,000। 3,88,000 এর মধ্যে আপনার ফিক্সড কস্ট হলো 3,40,000 আর প্রফিট হলো 48। সো এই 48 হচ্ছে কি আমাদের প্রফিট। সো আমরা গ্রুপ এজ এ হোল বি পেইং, হ্যাঁ 42,000 টাকা। সো 42,000 টাকা হচ্ছে কি আমাদের টোটাল লস হইতেছে। সো টোটাল লস 5,50,000 মাইনাস 42, এগুলো 5,08,000। কিছুই বুঝেন নাই আমি জানি, আগে যেটা বলছিলাম সেটা আপনারা ভালো বুঝেছেন, বাট এখানে কি করেছি আপনারা কিছুই বুঝেন নাই, এটা আমি শিওর। এখানে কি বুঝেছেন কেউ? দেখে কেউ বলতে পারেন কিনা? এই যে 48টা আমরা কিভাবে আনলাম? যে স্যার আমাদের যে 5,000 ইউনিট ছিল ওইখান থেকে আমাদের আমরা টোটাল 5,000 ইউনিট ছিল, টোটাল 5,000 ইউনিট ছিল। সো আমাদের দেখেন ডিভিশন ডি এর টোটাল প্রফিটেবিলিটি ছিল 3,40,000, তাই না? আর এখন এই টোটাল সিনারিওটা কি আপনার চেঞ্জ হয়ে গেছে, তাই তো? আমরা দেখেন পার ইউনিটে আমরা 60 টাকা করে কি তার কাছ থেকে কিনতাম, হ্যাঁ 60, আর এটার কস্ট প্রাইস ছিল 24, ঠিক আছে কিনা? 60 আর হলো 36। সো আপনার নেট ইম্প্যাক্ট কত? নেট প্রফিট কত? 24। এই 24 গুণন হচ্ছে কি আপনার 2,000 তার কাছ থেকে কিনবেন, তাহলে 24 গুণন 2 ইকুয়াল টু কত? 48,000। সো 48,000 প্লাস হচ্ছে কি আপনার 3,40,000 ইকুয়াল টু কি 3,88,000। এতটুকু বুঝেছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আর এই যে ফিক্সড কস্ট দেওয়া আছে 3,40,000, এটা তো ইনকাট হবেই। সো প্রফিট আসতেছে কত আপনার? 48,000। এটা ক্লিয়ার? জি স্যার। এখন গ্রুপ এজ এ হোল কি হচ্ছে আপনার? হ্যাঁ 50 টাকার গুডস আমরা 36 টাকার গুডস আপনার 50 টাকা করে নিয়ে আসতেছি। সো আমাদের প্রফিট কত? 14,000, মানে 14 টাকা লস হচ্ছে। সো 3,000 এর জন্য 14 টাকা, টোটাল হলো কি 42,000। ক্লিয়ার? 42,000 আমাদের লস হচ্ছে। এই 42,000 লস হওয়ার কারণে আমরা গ্রুপ প্রফিট থেকে 5,50,000 থেকে 42 আমরা মাইনাস করে দিলাম, ইকুয়াল টু হলো কত? 5 লাখ। আর ঠিক আছে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা যে এখানে ওই যে 10 টাকা করে যে কম কিনতেছি, 10 টাকা করে কম কিনতেছি, এটা তো এখানে আসে নাই, এটা এখানে আসবে না কেন? দেখেন আমরা কিন্তু এখানে 60 টাকা নেই নাই, আমরা নিয়েছি কত? 50 টাকা নিয়েছি। 50 টাকা। তো 60 টাকা যদি নিতাম তাহলে এখানে আবার কি 60 মাইনাস কত? 36, তাহলে 24 হতো। 24 গুণন হতো কত? 24 গুণন 14, 24 গুণন 3, 72,000 আসতো। এই 72,000 থেকে আবার আমরা 30,000 টাকা মাইনাস করতাম, মাইনাস করলে আসলো তো কত? 72 মাইনাস 30 ইকুয়াল টু কত? 42 তো। হ্যাঁ, বাট এখানে যেহেতু আমরা নেট অফ ফিগার নিয়েছি, মানে 50 টাকা নিয়েছি,
এই কারণে ফার্দার এই যে 30,000 টাকা যেটা আমি বলছিলাম সেটা ধরা এটা দরকার মাইনাস নেই, করা লাগবে না। মাইনাস জি, করা স্যার। লাগবে না, আমরা নেট অফ ফিগার নিয়েছি। দ্যাটস ওয়াই গ্রুপের প্রফিটেবিলিটি উইল রিডিউস বাই 5,50,000 minus 40,000 equal to 5,08,000. 5,08,000 Clear? ওকে জি স্যার। Any question? নো স্যার। এটা তো ডিসকাস করলাম, এটাও ডিসকাস করেছি। স্যার সিনপসিস গুলো কি স্যার লাস্ট ক্লাসেরটা এই ক্লাসেরটা দিয়ে দেওয়া যাবে কাইন্ডলি? লাস্ট ক্লাস এটা দিয়ে দিছিলাম না? স্যার আমরা তো আসলে আমাদের মেইলে তো স্যার পাইনি, আমারটাই পাইনি স্যার, এখন সবাই পেয়েছি কিনা বলতে পারতেছি না। আমি তো শুধু আমার যতটুকু মনে আছে এটা পেন্ডিং আছে, বাট আগের ক্লাস পর্যন্ত তো আমি দিয়েছি। স্যার গত ক্লাসেরটা তো স্যার পেলাম না। লাস্ট ক্লাসেরটা তো এটা আজকে যেটা পড়াচ্ছি আমি এটাই। লাস্ট ক্লাসে স্যার ফার্স্ট শুরু করেছিলেন মনে হয় স্যার চ্যাপ্টার 4 দিয়ে, আমি যদি ভুল না বলি। হ্যাঁ, মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। জি স্যার 4টা তো স্যার আমরা তো পাইনি স্যার। হ্যাঁ, কি বলে? তাহলে কি স্যার আমার মিস হয়ে গেল স্যার? সবাই কি পেয়েছে ক্যাপ্টেন কোথায়? নাকি স্যার ওনাকে একা দিয়েছিলেন স্যার? আতিফ ভাই কি একা দিয়েছিলেন? হ্যাঁ, আতিফ সাহেবকে একা দিয়েছে চ্যাপ্টার ওইটা 4। তো স্যার হ্যাঁ, ওই যে হ্যাঁ ওইটা তো স্যার দুজনকে দিয়েছি, আব্দুল আতিফ @gmail.com আর একজন শাহাবুন নূর 5 @gmail.com। জি স্যার ওনারা আমাদের স্যার ফরওয়ার্ড করেনি স্যার, ওই যে অনেকেই পায়নি স্যার। আপনারা ওনাদেরকে চার্জ করেন, কেন দিবে না? আমি তো ওই দিনই বলেছি দেওয়ার জন্য। এইরকম বলে তো স্যার মিস হয়ে যাবে আমাদের। বলেন, অনেকে স্যার আরেকজনের খেয়ালও মেল করে না। অ্যাড্রেস বলেন, একজনের মেল অ্যাড্রেস বলেন, আমি গত ক্লাসে এটা এখনই ফরওয়ার্ড করতেছি। বলেন স্যার আরাফাতুল 7 চ্যাট বক্সে দিলে মনে আরো ভালো হয়। চ্যাট বক্সে, জি স্যার। চ্যাট বক্স স্যার শাওন ভাইকে দেন স্যার, উনি অ্যাক্টিভ আছে স্যার, উনি করে দিবে স্যার। শাওন ভাই আপনার মেল অ্যাড্রেস এমডি 9192 না? 9192 মানেটা কি? আচ্ছা, এমডি 9192@gmail.com। স্যার যদি স্যার সাথে স্যার ম্যাথ গুলো স্যার এক্সেলে যেটা করেছেন স্যার ওটা থাকলে একটু ওইটাও স্যার কাইন্ডলি দিয়ে দিন স্যার। ওইটা দেওয়া যাবে? যদি থাকে আর কি স্যার, না থাকলে স্যার সমস্যা নেই। আছে, এটা তো ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা চ্যাপ্টার 5 না? শাওন ভাই 3 পর্যন্ত তো মনে আছে আমাদের, ঠিক না? 4 পর্যন্ত আছে। আমি আবার ফরওয়ার্ড করতেছি।
ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি। তো আজকে তাহলে এই পর্যন্তই। জি স্যার। ঠিক আছে, আমি আর একটা আর আমার একটা চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার আপনার ওই যে 6, ওটা আমি দেখি শেষ করে দিব। আজকে আমার কত নম্বর ক্লাস গিয়েছে? মনে হয় আপনার 8 ক্লাস গিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।